স্বাগতম, সুপ্রভাত। একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি। অনেকেই রাম, সীতা বা রাম ইত্যাদি নিয়ে নানান রকম হই হট্টগোল করেন, পক্ষে বিপক্ষে ইত্যাদি। কিন্তু দেখুন, পৌরাণিক ঘটনা হলো, সেই ঘটনার তো সারমর্ম কিছু আছে, জানতে হবে। সেটা রাজনীতির ক্ষেত্রে হোক বা বাস্তব জীবনে হোক, কোনো কিছুকে একটা রেসপেক্ট দিতে গেলে বা তার বিরুদ্ধে বলতে গেলেও তার সম্বন্ধে যদি না জানা হয় বা না জানা যায়, সেটা মূর্খামি নেহাত। রামচন্দ্র রাবণকে হত্যা করে সীতাকে নিয়ে ফিরছেন অযোধ্যায়। পথে 15টি দিন প্রায় কেটে গেছে। তার মধ্যে দশেরা হয়ে গেছে, রাবণের মৃত্যু। তার মধ্যে এক পূর্ণিমার রাত্রে সীতাকে দেখে মুগ্ধ হলেন রাম, সেটা ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। এই করতে করতে আরও 15টি দিন কেটে তিনি যখন প্রায় অযোধ্যার কাছাকাছি এসে গেলেন, তখন সেটা অমাবস্যা। এবং আমাদের কবিরা বলেন, কবি বা ইন্টেলেকচুয়ালরা বলেন যে জীবনে অমাবস্যা নেমে এসছে। অর্থাৎ অমাবস্যা মানে নেগেটিভ, মানে খারাপ। এই তো তোর জীবনে শুধু অমাবস্যায় ভরা, কালো নিকষ অন্ধকারে ভরা। কিন্তু সত্যিটা জানবেন যে রামচন্দ্র আসার আগে ভরত সারা অযোধ্যা আলোক উজ্জ্বল করে দিল। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, প্রদীপের আলোতে প্রচণ্ডভাবেই উজ্জ্বল হলো অযোধ্যা। প্রবেশ করলেন সীতা দেবী, এবং সীতা দেবীর সেই প্রবেশটা সারা ভারতে, পশ্চিমবঙ্গের পার্টিকুলার কিছু জায়গা বাদে সারা ভারতে মহালক্ষ্মী পূজা হলো। কারণ সীতা ছিলেন লক্ষ্মীর প্রতীক। মহালক্ষ্মী পূজা হলো। অর্থাৎ অমাবস্যার একটা দিক আমরা জানতে পারলাম যে সীতা দেবী যেটা এসেছিল কালী পুজোর বলে, যেটাকে আমরা ভুল করি দিওয়ালি, সেই আলোক বাজি ইত্যাদি পুড়ছে, আলোয় আলোকিত। এবং শুভদিন হলো এই অমাবস্যা, সীতার আবির্ভাবে, লক্ষ্মীর আবির্ভাবে লক্ষ্মী পুজো, বা যেটাকে আমরা দিওয়ালি বলি, সেটা মেনলি লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়। তাহলে আমরা অশুভ বলবো কিসে? অমাবস্যা জীবনে আসা তো তা এক ধরনের উপকারও বটে। বিতর্কিত, এবং বিতর্কিত বিষয় মানেই হচ্ছে গিয়ে দেবাচার্যজি সেটা নিয়ে খেলতে ভালোবাসেন, সেটা নিয়ে বলতে ভালোবাসেন, সেটা নিয়ে বোঝাতে ভালোবাসেন, সেটা নিয়ে তুলে ধরতে ভালোবাসেন। সে কারণেই শিক্ষিত এই মানুষটির প্রতি আমার রেসপেক্ট। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি প্রসন্নদার একটা গল্প অবশ্যই মুখবন্ধ করা, অবশ্যই মানে মানুষ মন দিয়েই শুনেছেন আশা করি। প্রথমেই বলি যে যে জিনিসগুলো প্রসন্নদা বললেন, বা আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি, বা আমরা যেগুলো পড়ি বাড়িতে, এগুলো সবকটাই শাস্ত্র মতে লেখা আছে, এবং সেই অনুযায়ী এক একটা পাঠ আমরা তুলে ধরি। স্পেশালি আমরা অনেক সময় অনেক কিছুতে বিশ্বাসী থাকি না, এবং এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হলো, যেমন অমাবস্যা কতটা গুরুত্ব আছে, তেমনি মা মনসার পুজোটাও পৃথিবীতে খুব গুরুত্ব ছিল একটা সময়। কিন্তু চাঁদ সওদাগর একজন এমন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন ব্যবসায়ী ছিলেন, যার হাত ধরে যদি পৃথিবীতে পুজোটা হতো, তাহলে পরে মা মনসার পুজোটা সারা পৃথিবীর মানুষ খুব ভালো মতো নিতেন। এবং হ্যাঁ, এবং মা মনসার এটাই একমাত্র দাবি ছিল। এবং চাঁদ সওদাগর যেহেতু একজন বড় মাপের ব্যবসায়ী, আজকের ডেটে আমরা বড় মাপের ব্যবসায়ী বলতে গেলে যেরকম মানুষগুলোকে বুঝি, উনি তখনকার ডেটে সেরকম একজন মানুষ ছিলেন। তার মধ্যে দাম্ভিকতাটাও সেই লেভেলের ছিল। সব কিছু বেহুলা লক্ষিন্দরের গল্প আমরা পড়েছি। একমাত্র চাঁদ সওদাগরের একটাই কথা ছিল, যে হাতে পুজেছি আমি শিবশুলো পানি, সে হাতে কেমনে পুজিব চেঙ্গু মোড়া কানি, তাই না? তো আলটিমেটলি মানে মা মনসার যেহেতু একটা চোখ ছিল না, সেহেতু তার পুজো বা তার প্রতি সেরকম রেসপেক্ট চাঁদ সওদাগরের ছিল না। কিন্তু বা হাতে মাত্র ফুলটা দিয়েছিল, তারপরে পৃথিবীতে কিন্তু মা মনসার পুজো স্টার্ট হয়। অন্য দিক থেকে যদি আমরা দেখি, দেবাদিদেব মহাদেবের গলায় কিন্তু সেই মা মনসারই বাহন রয়েছে, সাপ রয়েছে। তো কন্যা সৌম্যরূপে তার গলার মধ্যে তিনি তুলে ধরেছেন। তো প্রতিটা জায়গাতে যেটুকুনি আমরা নেগেটিভ দেখি না কেন, তার থেকে অনেক বেশি পজিটিভ রয়েছে। চাঁদ সওদাগর হয়তো সাময়িক খানিকটা সময় মানতে পারেননি, কিন্তু তার পরের বাকিটা সময় কিন্তু পৃথিবীর লোক মানতে বাধ্য হয়েছিলেন দেবাদিদেব মহাদেবের গলায় যিনি রয়েছেন। তো প্রতিটা জায়গাতে যদি আমরা একটু একটু করে ফলো করি, দেখবেন যে এই অমাবস্যা নিয়ে যে কথাটা বললেন, মানে আমরা বলি যে কি বলবো, অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মীর আবির্ভাব দিওয়ালিতে রামচন্দ্র নিয়ে আসলেন। একদমই তাই। এবং সেই জায়গাতে প্রতিটা অমাবস্যার এমন একটা গুরুত্ব আছে, আমি প্রতিটা সময় বলি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা দেখবেন যে
যখনই অমাবস্যাটা আসে, আমাদের খুব কাছে পিঠের মধ্যে হচ্ছে তারাপীঠ, এবং তারাপীঠে যেহেতু আমি বারবার যাই বা প্রতি মাসে প্রতিবারই যাই, যান? হ্যাঁ প্রতি মাসে যাই, সেহেতু আমার কাছে ব্যাপারটা খুব ইজি। এবং যারা যান না তারা একবার যখন যাওয়া স্টার্ট করবেন, গিয়ে দেখবেন কত মানুষ দীর্ঘদিন ধরে ওখানে যাচ্ছেন এবং নিজের মনোবাসনা জানাচ্ছেন। শুধু একটাই কারণে, আমি প্রথমবার আসার পরেই আমার অনেক ভালো হয়েছে, আমার একটা বিশ্বাস তৈরি হয়েছে। যারা অবিশ্বাসী তাদের প্রতিও মায়ের একটা হয়তো বড় আশীর্বাদ। যে জায়গাটা থেকে আমি বলি না যে তারাপীঠের মহাশ্মশানে যদি কোনো কারণে আপনার পকেটে অর্থ নেই, আপনার পকেটে সেই সামর্থ্য নেই, আপনি হয়তো বড় করে কিছু করবেন বা মাকে ডাকার জন্য যেটুকুনি মন থেকে দরকার সেটুকুনি আপনার ক্ষমতা থেকে আপনি দুটো পাট কাটি চালিয়ে মাকে যদি ডাকেন, দেখবেন আপনার কাছে তার আশীর্বাদ অবশ্যই পৌঁছাবে। এটা হচ্ছে বিশ্বাস। এবার এই বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে বহু গল্প আছে, যেগুলো হয়তো বললে পরে দেবাচার্য হয়তো অনেকের কাছে খারাপ হয়ে যাবেন, বলবে বিপক্ষে কথা বলছে। না, একদম সেই কারণেই তো সাহস করে আপনার কাছে এই প্রশ্নগুলো রাখি। না, আমি একদমই বিপক্ষে সপক্ষে নয়, যেগুলো বাস্তব আমার মনে হয় সেগুলো জানা উচিত মানুষের। এবং আজকের ডেটটা এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি 21শ শতাব্দীতে, সেখানে যদি পেপারে আমি যখন আজকের ডেটেও দেখি না যে মাঙ্গলিক পাত্রের জন্য মাঙ্গলিক পাত্রী কাম্য, আমার খুব অবাক লাগে, যে হাস্যকর মনে হয় যে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। একদম। তো ব্যাপারটা এরকম নয় যে আমার সুগার আছে মানে আমি সুগারওয়ালা মেয়েকেই পাত্রীকেই আমাকে বিয়ে করতে হবে। এটা হচ্ছে লাইফের জিস্ট। আপনাকে মনে রাখতে হবে যে মাঙ্গলিকের জায়গাগুলো কোথায়, বা যে জায়গাগুলোতে নিয়ে আমাদের ডিস্টার্ব আছে সেগুলো থেকে বেরোনোর হাজার একটা রাস্তা আছে। আর আমি বারবার করে বলি, দাপর ত্রেতা যে যুগগুলো আমাদের লাইফ থেকে চলে গেছে, সেগুলো থেকে ভগবানকে ডাকলে পরে অনেক কষ্ট করে ভগবান আমাদের দেখা দিতেন। বছরের পর বছর, হয়তো এক যুগ মানে হচ্ছে 12 বছর ভগবানকে ডাকার পরে হয়তো ভগবান সামনে এসে দাঁড়াতেন। তো আমাদের লাইফে কিন্তু এরকমটা নয়। আমাদের লাইফে মন থেকে যদি আপনি কানেক্ট করেন না, অটোমেটিক্যালি দেখবেন আত্মার সাথে পরমাত্মার মিল হয়ে গেছে। তো সেই জায়গাটাকে গুরুত্ব দিন, এবং মন থেকে ডাকলে আজকের ডেটে যে কোনো জিনিস খুব সহজেই বোধগম্য হয়ে যায়। একটা ফোন নিয়ে নিই। একদম। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। আমি জলপাই থেকে বলছি। আপনার না কথাটা একটু অস্পষ্ট হচ্ছে, আপনি যদি ফোনটা নিয়ে একটু সিগনালে যান ভালো হয়। হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। বলুন বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ছেলের নাম? ছেলের নাম আকাশ গুহ। আকাশ গুহ। আকাশ গুহ। ওর ডেট অফ বার্থ? ওর ডেট অফ বার্থ 24শে অক্টোবর 1996। আবারও কথায় অস্পষ্টতা। 25শে অক্টোবর 1996। 25শে অক্টোবর 1996? 24শে অক্টোবর। 24শে অক্টোবর 1996। সময়? রাত্রি 9:30 আলিপুরদুয়ারে হয়েছে। রাত্রি 9:30 আলিপুরদুয়ার। ছিয়ানব্বই। আচ্ছা, বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ 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 আচ্ছা, মীন রাশি মিথুন লগ্ন জানা আছে? হ্যাঁ, মীন রাশি আমি জানি। ত্রয়োদশী শুক্লপক্ষ। আচ্ছা, নরগণ। জীবনে পরিশ্রমের মাত্রাটা একটু বেশি হবে। আচ্ছা, কম আছে তাহলে। শুক্র শনি হচ্ছে বকরি, মাত্রাটা বেশি হবে মানে এখন আপাতত কম। লগ্নে 3rd হাউসে মঙ্গল, 4th হাউসে শুক্র, 5th হাউসে রবি, বুধ, 6th 7th 8 অষ্টমে বৃহস্পতি হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট দেয় না। আচ্ছা, নবম, দশম, একাদশ। বলুন কি জানতে চাইছেন? ওর চাকরি সম্পর্কে জানতে চাচ্ছি, কবে একটা জব পাবে ভালো। যেটা দেবাচার্যজি প্রথমেই বললেন যে পরিশ্রমী নয় এ ছেলে, জীবনে স্ট্রাগলের পরিমাণটা একটু বেশি, এবং মাঝে মধ্যে কোথাও না কোথাও শনি চন্দ্র একত্রে রয়েছে এবং তার সাথে কেতুর অবস্থান, একটু ডিলেমি তো অবশ্যই আছে, পার্ট একটা ওর লাইফের। এবং বৃহস্পতি অষ্টমে থাকলে পরে না এক্সপেক্টেড রেজাল্টগুলো জীবনে মুখের কাছে এসেও অনেক সময় অসম্পূর্ণ থাকে, পাওয়া হয় না। যে জিনিসগুলো জানে আমি পেয়ে যাব, সেই জিনিসগুলো পেয়েও পাওয়া হয় না। এটা একটা বড় সমস্যা ওর লাইফের। এবং হবে না, হচ্ছে না, এটা আলাদা ব্যাপার। মানে আগামী দিন হবে না এর কোনো মানে নেই, আগামী দিন অবশ্যই হবে। আপনার মনে হয় আলিপুরদুয়ারে অনেক বড় বড় জ্যোতিষী আছেন এবং আপনার এলাকাতেই আছেন, যাদের সাথে একটু যোগাযোগ করুন এবং
যেটুকুনি সমস্যা নিয়ে আমি আলোচনা করলাম এইটুকুনি সমস্যা তুলে ধরার চেষ্টা করুন। আমার বিশ্বাস এই জায়গা থেকে, কি নাম বললো ছেলের, আকাশ, আকাশ অবশ্যই বেরিয়ে আসবে, আকাশে তাহলে আকাশ উজ্জ্বল হবে একদম। আর বলুন। হ্যালো। হ্যাঁ স্যার, ওর বিয়ের লাইফটা কেমন হবে সেটা তো পরের কথা, চাকরি করে না, বিয়ের প্রশ্ন করছেন কেন? খাওয়াবে কি? না খাওয়াবে কি বউকে? এরকম একটা অদ্ভুত প্রশ্ন করলেন। ছেলে চাকরি বাকরি করে না, 29 বছর বয়স হয়ে গেল, বিয়ে হলে কি হবে? প্রশ্ন হলো? চাকরিটা আগে করুক। চাকরি দিদি ভাই পেয়ে যাবে, আপনার এতটা টেনশন করার কোনো কারণ নেই। বিবাহিত জীবনও খুব খারাপ কিছু হবে এর কোনো মানে নেই। বিবাহিত জীবনে পা রাখার আগে অবশ্যই জটক বিচার করে বিবাহিত জীবনে যেন পাটা রাখে। আর বাকি রইল যেটুকুনি সমস্যা, সেটুকুনি হচ্ছে ওর কয়েকটা জায়গা নিয়ে একটুখানি সমস্যা আছে। মাথা গরমের প্রবণতা বা লাক্সারি লাইফ লিড করার ক্ষেত্রে কোথাও না কোথাও শুক্র নিচস্থ হলে না ভালো সম্পর্কগুলো কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি করে, মানে বিশেষ করে প্রেমের সম্পর্কগুলো। আর একটু চোখে সমস্যা আসতে পারে। আকাশকে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে বলবেন, কেমন? ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাস্তবিক জীবনের গ্রহ রাশি সংক্রান্ত হোক বা যে কোনো জায়গায় হোক, সমস্যা তো প্রত্যেকের আছে এবং সমস্যার মধ্যেই আমরা রয়েছি এবং সমস্যাটা থাকাটাই স্বাভাবিক। আজকে সমস্যাটা না থাকাটাই মনে হয় যেন গল্প কথা বলছি বা কল্পনার জগতে বাস করছি। তো এই যে বাস্তব আমাদের সমস্যা 2025, জানি না 2026 কিরকম যাবে, সেই জায়গাটা ধরাবার চেষ্টা করুন দেবাচার্যজিকে। তার কারণটা হচ্ছে হি ইজ এ ভেরি স্ট্রং অ্যাস্ট্রোলজার, মডার্ন অ্যাস্ট্রোলজার, ব্রাহ্মণ সন্তান, নিজে পুজো আর্চা করেন। আপনার ভাগ্যটা পরিবর্তন কি করে করতে পারবেন সেটাই কিন্তু আজকে $1 মিলিয়ন কোয়েশ্চেন, $1 মিলিয়ন, এবং সেটা তিনি করছেনও বটে। প্রত্যেক দিন করছেন, প্রতি মুহূর্তে তার কাছে ফোন আসছে, ইত্যাদি ইত্যাদি। ফোন নাম্বারটা নোট করে যোগাযোগ করুন। এবং অত্যন্ত অমায়িক ভদ্রলোক, যেটা সত্যি সেটা কিন্তু আপনাকে বলে দেবে এবং সেটা জানা দরকার। আপনি খাচ্ছেন, হজম হচ্ছে না, তাহলে পেটের গন্ডগোল, এটা যদি না বলে আপনাকে বলা যায় যে আচ্ছা ঠিক আছে আপনি এই খান, আগে তো বলতে হবে পেটের গন্ডগোল, তো সেগুলো কিন্তু ইনি অসাধারণভাবে তুলে ধরেন। ফলে সেই ধরনের আলোচনা নিয়ে কিন্তু আপনারা দেবাচার্যজির কাছে আসবেন। চলে আসে পরের স্টেপ। তবে মাঝখানে আমি কিছুটা দর্শকদের হয়েও কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের প্রসূনদা যেভাবে কথা বলেন, মা এইমাত্র ভদ্রমহিলাকে যেভাবে বললেন যে কেন আপনি বিয়ের প্রশ্ন করছেন, এতে অনেকের অনেক সময় খারাপ লাগে। হ্যাঁ, আমারও মনে হয় যে হ্যাঁ প্রসূনদা সত্যি এইভাবে না বললে পরে ভালো করতেন। কিন্তু যদি বাস্তবিক অর্থে দেখি যে প্রশ্নটার সাথে যেটা যাওয়া উচিত নয়, উনি সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছেন, হয়তো অকপটে বলছেন। তো অনেকের ক্ষেত্রেই এটা আমার কাছে আসে যে প্রসূনদা খুব রূঢ়ভাবে বললেন বা খুব কঠিনভাবে কথাটা বললেন। তো দেখুন, কঠিনভাবে অবশ্যই বলেছেন, এটা শুনতেও হয়তো টিভিতে খারাপ লাগলো, কিন্তু তার সত্ত্বেও একটা কথা বলি যে আমি ওনার হয়ে কথা বলছি এরকমটা কখনোই নয়। কারণ হয়তো স্পটে হলো ব্যাপারটা, আমার মনে হলো এই মুহূর্তে বলা, উনি ওই ব্যাপারটা হয়তো আরও পোলাইটলি বলতে পারতেন, কিন্তু তাতে হয়তো উনি বুঝতে পারতেন কিনা একটা জায়গা। তবে আমার মনে হয় যে বুঝতে সবাই কম বেশি পারেন, এবং ছেলে চাকরি করছেন এই মুহূর্তে যদি বিয়ের প্রশ্নটা করা হয়, প্রাসঙ্গিক হয়তো আদার্স যারা দর্শক আছেন তাদের কাছেও ভাবতে পারেন যে মা এই ধরনের প্রশ্ন কেন করছেন। মার মন তো আলটিমেটলি এটা খুব সফট, এবং সেই জায়গা থেকে মার এটাই খুব মনে হয় আজকেই যদি চাকরিটা হয়ে গিয়ে আগামী 3 মাসের মধ্যে ছেলের বিয়ে হয়ে যেত তাহলে হয়তো খুব ভালো হতো। মার কোনো দোষ নেই, আমাদের হয়তো বলার ক্ষেত্রে অনেক সময় ভুলভ্রান্তি হয়। তো সেক্ষেত্রে বিশেষ করে আমি ধরে নিলাম প্রসূনদারও ভুলভ্রান্তি হয়, তার জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমরা কেউ আপনাদের কখনো হার্ট করে কিছু বলতে চাই না, বা প্রসূনদা কখনো বলতে চান না, কিন্তু উদ্দেশ্য যেটা, আমি এই যে 2 মিনিট সময়টা এক্সট্রা নিলাম, এর কারণ হচ্ছে অনেকেরই ধারণা থাকে যে প্রসূনদা কেন এইভাবে বলছেন। প্রসূনদা যেভাবে বলছেন সেই কথাটার পেছনে একটু যদি টাইম নিয়ে বোঝার চেষ্টা করেন হয়তো খারাপ লাগবে না, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী। হ্যাঁ, এটাই আগে না, আমার কথাটা পরিষ্কার। আমার কথাটা হচ্ছে আমি একটা সাবজেক্ট নিয়ে দেবাচার্যজির মতন একটা পাওয়ারফুল জ্যোতিষীর কাছে আসছি, যিনি সোম থেকে শনিবার আপনাদের সার্ভিস দিচ্ছে। একদম, হি ইজ এ ইন্টেলেকচুয়াল পার্সন, আগলুম বাগলুম কথা বলার লোক তিনি না। আমি তাকে মেপে কথা বলবো, তার রেসপেক্টের জায়গাটা, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আপনি আমার কাছে রেসপেক্টের অনেক বড় জায়গা। আজকে যদি সময়োপযোগী না হয়, মানে আজকের দিনটা কি হচ্ছে জানেন তো, একটা কিনলে একটা ফ্রি। তো সুতরাং আগে তো চাকরিটা দরকার, ছেলেটার ফ্রাস্ট্রেশন। আপনি একটা কথা মোক্ষম বললেন প্রথমে, যে ছেলেটির মধ্যে অলসতা আছে, হ্যাঁ, পরিশ্রম বিমুখ। আগে তাকে পরিশ্রম করতে হবে, চাকরি করতে হবে,
তারপরে বিবাহ, সন্তান, বিয়ে তো 32-এ গিয়েও হতে পারে, 29 যদি বয়স হয় 32 হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের চাকরির বাজারে যেটা দাঁড়িয়েছে যে আমি বাইরে কেন যাব, আমি আলিপুরদুয়ারে থাকি, আলিপুরদুয়ারে না হোক কলকাতাতে হোক, একদম। তো এইগুলো ট্রাবল তো রয়েছেই, এই সমস্যা তো রয়েছেই, এই সমস্যাগুলো রয়েছে। তারপরেই বললাম যে এত কিছুর পরেও লাস্টে একটাই জায়গা, সেটা হচ্ছে মায়ের মন। তো সেটা খুব সফট, এবং সেই জায়গাতে আমি ওনাকে কখনোই আঘাত করে বা কোনো কথা বলতে পারি না, এবং আমি আঘাত করতেও চাই না। ফার্স্ট কথা হচ্ছে যে আপনার ছেলে এবং স্টার, সেও স্টার, সে হয়তো দিনের বেলায় সূর্যের মতো জ্বলে উঠতে পারেনি, কিন্তু রাতে চাঁদের মতো অবশ্যই জ্বলার টাইম তার আছে। তো টাইমের সাথে একটু চলার চেষ্টা করুন, আমার মনে হয় এই দুঃখটা আপনার লাইফে থাকবে না। বিয়ের সময়টা যখন আসবে তখন অটোমেটিক্যালি বিয়েটাও হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যেহেতু সমাজের রীতিনীতি প্রতিটা জায়গায় আমরা দেখি না যে আগে ছেলে কি করে এই প্রশ্নটাই, তো সেটা করা অবধি ওয়েট করি, তারপরে বিয়ে নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। এটা গেল একটা পার্ট। অমাবস্যা নিয়ে আলোচনা করছি। আমার শেষ প্রশ্ন যেটা অমাবস্যা নিয়ে, যে অমাবস্যা আমাদের বাঙালি হিন্দুদের কাছে বিশেষ করে বাঙালি হিন্দুদের কাছে বিশেষ করে এই কারণে বলছি যে অত্যন্ত পবিত্র একটা সময়। একদম। অন্ধকারে যদি আমি সামান্য কিছু দেখতে পারি, আলোকে মানে আলো আসলে সেটা উজ্জ্বল হয়ে উঠবে একদম। তাহলে আমার খারাপ সময় যদি মনে হয় অমাবস্যা, যারা বলেন তারা ভুল বলেন, অর্থাৎ সেই অন্ধকারের মধ্যে যদি আমি এটা খড়কুটো খুঁজে পাই, তাহলে সেটাই কিন্তু সোনা হিসাবে দিনের আলোতে চলে আসবে। বলুন সত্যি না, একদম। এবং আমরা জানি যে শুধুমাত্র আমরা যদি বলি আমরা হিন্দু হিসেবে অমাবস্যাটাকে পালন করি, না জানি আপনারা কৌশিকী অমাবস্যার স্টোরি অনেক সময় ত্রিপিটকে পেয়ে থাকবেন। ভীষণ স্ট্রং, হ্যাঁ, ভীষণই স্ট্রং। এবং সেই পার্ট আমার মনে হয় যে কৌশিকী অমাবস্যার আগে আপনি পরপর 2টো অমাবস্যা পালন করুন, কৌশিকীকে 3 নম্বরে রাখুন। লাইফে মোড় যদি ইউটার্ন না নেয়, আপনি যত প্রবলেমে থাকুন, যত সাড়ে সাথী আছে, মানে যা আছে লাইফে, টাইয়া থেকে যা হ্যাঁ একদম। এবং আপনি দেখবেন যে 3 নম্বর অমাবস্যাটা থাকবে 3 নম্বর অমাবস্যাটা থাকবে কৌশিকী অমাবস্যা। আপনার তার আগে অমাবস্যা দুটোকে পালন করুন, করে গিয়ে 3 নম্বর অমাবস্যাটাকে কৌশিকীকে পালন করুন। দেখুন লাইফ ইউটার্ন নিতে বাধ্য। লাইফে গ্রহ দোষ যেগুলো আছে সেগুলো জায়গায় যান, আমাদের মতো যারা আছেন তাদের কাছে গিয়ে বসুন, বসে গিয়ে বলুন যে আমি গ্রহ দোষগুলো থেকে মুক্তি পেতে চাই। মোক্ষম দিন একটা, সকাল থেকে রাত অবধি দেখুন যজ্ঞ চলে যাচ্ছে এবং গ্রহদোষ খণ্ডন চলে যাচ্ছে, মঙ্গল যজ্ঞ চলছে, সমস্ত কিছু সেই দিনটার মধ্যে, সেই টাইমটার মধ্যে 24 ঘন্টার মধ্যে হয়ে থাকছে। তো কেন আপনি নন? কেন অবিশ্বাসের পাঠটা কেন এখনো পর্যন্ত? কি এবারও পুজো করতে যাচ্ছেন কৌশিক অমাবস্যা? কৌশিক অমাবস্যাকে তো এই 24 তারিখে একটা অমাবস্যা আছে, এটাতে তো আছি, এটাতে তো যাচ্ছি না। আর কৌশিক অমাবস্যার 2 দিন আগে থেকে আমি তারাপীঠে থাকি। আচ্ছা, হ্যাঁ, মানে ওখানে ঢোকা থেকে শুরু করে ওখানে জায়গাটাকে সমস্ত কিছু চেঞ্জ করা, এভরিথিং মানে করে টোরে সমস্ত কিছু করে কৌশিকী অমাবস্যা সবসময় আমার কাছে একটুখানি আলাদা মর্যাদা। এবং আপনাদেরও আমি বলে দিই যে কৌশিকী অমাবস্যা কিন্তু সাংঘাতিকভাবে আমাদের দেবাচার্যজি পালন করেন। প্রচুর তার ভক্তবৃন্দরা সেখানে উপস্থিত থাকেন এবং প্রচুর মানুষ তার আগে দেখিয়ে যান, তারা পুজো দেওয়ার আকাঙ্ক্ষায় যান যে আপনি আমাদের পুজোটা করে দিন। তিনি ব্রাহ্মণ মানুষ, পণ্ডিত মানুষ, সেটা তো আমি বারবারই বলেছি। এবং তার সঙ্গে সঙ্গে অনেকে সেখানে গিয়ে উপস্থিত হয়তো সবার পক্ষে যাওয়া সম্ভব না, শ্রাবণ মাস, কষ্ট হয়, সেটাতে আপনাদের কষ্ট করে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু আপনারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার সমস্যা কি সেটা উনি বিস্তারিত জানবেন, সমাধানের পথের জন্য তো উনি আছেন একদম। তো সেটার জন্যই তো উনি আপনাদের পাশে দাঁড়াবেন। কিন্তু এই দুটো অমাবস্যা কিন্তু মিস করা যায়। এবং অনেকেই বললে কি জানেন তো, আমি একটা জায়গায় পড়ছিলাম যে কৌশিকী অমাবস্যা ক্ষেত্র বিশেষে কালী পুজোর অমাবস্যা থেকেও পাওয়ারফুল। না, আপনি একটা জিনিস দেখবেন, কৌশিকী অমাবস্যাতে তারাপীঠেই স্পেশালি লোক থাকে মিনিমাম 17 থেকে 18 লক্ষ। কত? 17 থেকে 18 লক্ষ মিনিমাম, আমি যদি ভুল না হই। হ্যাঁ, আমি যদি ভুল না হই। আর দীপান্বিত অমাবস্যাতে কালী পুজোর সময় আপনি দেখবেন শ্মশান মোটামুটি ফাঁকা, খুব বেশি হলে 5,000-7,000 মানুষ আছে। তো ডিফারেন্স হচ্ছে এইটা যে কৌশিকী অমাবস্যা সত্যিই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগান। বারবার করে বলছি, পরপর আগের 2টো অমাবস্যাকে কাজে লাগিয়ে গেলে পরে আমার মনে হয় যে মানুষের আর পিছনে ঘুরে তাকানোর কোনো সম্ভাবনা থাকে না। আজ অবধি বহু মানুষ আছেন যারা প্রথমে মানতে চাননি, পরে হয়তো মেনেছেন। আপনারাও মানবেন, আগামী দিন অবশ্যই মানবেন, বিশ্বাস রাখুন, অবশ্যই মঙ্গল হবে। সুতরাং আজকে তো শেষ করতে হচ্ছে এবং একই সাথে আমরা বলছি যে কৌশিকী অমাবস্যাতে 30 লক্ষ মানুষ উপস্থিত থাকছেন। আপনি হয়তো কষ্ট করে যেতে পারবেন না, কোনো ব্যাপার না, যোগাযোগ করে নিন। ইনি পণ্ডিত মানুষ, নিজে যজ্ঞে বসেন, পুজো করেন এবং আনুষাঙ্গিক যা সমস্যা তার
সমাধান করার আমার ধারণা যে যা করতে হয় না এই শ্রাবণ ও সন্ধ্যায় করতে হবে। এই শ্রাবণটা কিন্তু অবাঙালিরা মানেন ভাদ্র মাস অব্দি, আমরা মানি না, তার জন্য তাদের সাকসেস রেটটা অনেক বেশি। আই ভেরি সরি টু সে, আপনারা কেন পিছিয়ে থাকবেন বাঙালি? তো সুতরাং এই কৌশিক অমাবস্যাতে আপনাদের হাজিরা অবশ্যই থাকুক ওনার কাছে, এবং উনি নিশ্চয়ই তার সময়োপযোগী সহযোগিতা করবেন। আজকের মতো শেষ করি, কাল সকালে দেখা হবে। নমস্কার। অবশ্যই।